হ্যালো, আমি বাঁধন। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো জাপানের কানাগাওয়া প্রিফেকচারের ওদোয়ারা শহর। আসলে এই শহরটা এতটাই সুন্দর যা কখনো ভাষায় আসলে প্রকাশ করা সম্ভব না। তবে আমি চেষ্টা করবো আজকে ভিডিওর মাধ্যমে যতটুকু পারি আপনাদেরকে দেখাতে। এক পাশে সাগর, সাথে পাহাড় এবং সাথে কত সুন্দর একটি ক্যাসেল, যা দেখলে আসলে খুবই ভালো লাগে, যা আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি। চলুন একসাথে দেখা যাক। আর কিছুদিন পরই এই রাস্তাগুলো দেখতে এতটা সুন্দর হয়ে যাবে যা আসলে ভাষায় বলে বোঝানো সম্ভব না। দুই পাশে মনোমুগ্ধকর চেরি ফুলের গাছ এবং মাঝখান দিয়ে হেঁটে চলা, এ কি অন্যরকম অনুভূতি। মাঝে মাঝে এই মাছগুলোকে দেখলে খুবই ধরতে মন চায়, কারণ আমরা বাঙালিরা মাছের লোভ কখনই সামলাতে পারি না। কিন্তু কি আর করার, এটা তো জাপান। এখন থেকে ফোটা শুরু হয়ে গেছে চেরি ফুল, যা জাপানি ভাষায় বলা হয় সাকুরা। চারপাশে পাখির কিচিরমিচির, সাথে সুন্দর এই মনোরম প্রকৃতি, কি মনোমুগ্ধকর। চলুন এখন উপরে ওঠা যাক ওদোরা ক্যাসেলের। ওদোরা ক্যাসেল কানাগাওয়া প্রদেশের একটি ঐতিহাসিক দুর্গ। এটি 1500 শতাব্দীতে ওমরি বংশ নির্মাণ করলেও পরে হোজো বংশ এটিকে শক্তিশালী দুর্গে পরিণত করে। 1590 সালে টয়োটোমি হিদেয়োশি দুর্গটি অবরোধ করেন, যার ফলে হোজো বংশ আত্মসমর্পণ করেন এবং টোকুগাওয়া ইয়েসু এর দখল নেন। এডো যুগে এটি দাইমিয়োদের বাসস্থান ছিল। মেইজি পুনর্গঠনের সময় দুর্গটি ধ্বংস করা হয়, তবে 1960 সালে পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে এটি একটি জাদুঘর ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র, বিশেষ করে বসন্তে সাকুরা ফুলের জন্য বিখ্যাত। এখন যে দুর্গটি দেখতে পাচ্ছেন এটি হলো ওদোরা ক্যাসেলের মেন স্পট। এই দুর্গের উপরে ওঠার জন্য কিন্তু টিকিট কিনতে হয়। অন্য কোনো একদিন অবশ্যই উঠব এবং আপনাদেরকে ঘুরে দেখাবো, কারণ এর উপর থেকে পুরো ওদোরা শহরকে খুবই সুন্দরভাবে দেখা যায়। এই ব্যক্তিটি যে পোশাকটি পরে আছে এই সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? ধারণা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। জাপানিরা যে আসলে কতটুকু পরিবেশ বান্ধব তা সামান্য গাছটিকে দেখে ধারণা নিতে পারেন। হেলে পড়া গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য কত রকম ব্যবস্থা। এই শহরের অধিকাংশ মানুষের অবসর সময় কাটে এই ক্যাসেলে। তারা এখানে ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করে। এখন সাগরে যাব, কিন্তু কফি ছাড়া আমার আসলে সাগরে যাওয়া জমেই না। তাই সব সময় আমি যখনই সাগর পার যাই একটি কফি আমি সাথে করে অবশ্যই নিয়ে যাই। তাই এখনও যাচ্ছি আমি মার্কেটে একটি কফি কেনার জন্য। জাপানের প্রতিটা অলিতে গলিতে কনভেনিয়েন্স স্টোর থাকা সত্ত্বেও আমরা বাঙালিরা সুপারমার্কেট থেকে কেনাকাটা করতে বেশি পছন্দ করি, এবং এর মধ্যে অন্যতম বিখ্যাত একটি সুপারমার্কেট হলো দঙ্কি। কনভেনিয়েন্স স্টোরের তুলনায় দঙ্কিতে জিনিসপত্রের দাম সবসময় কম থাকে। অবশেষে নিয়ে নিলাম আমার পছন্দের কফিটি, যা ছাড়া আসলে আমার একদিনও যায় না। আমরা যারা জাপান আছি তাদের মধ্যে অধিকাংশ মানুষই চা অথবা কফির প্রতি অভ্যস্ত হয়ে গেছি। অবশ্যই এর পিছনে একটি বড় কারণও আছে। এই দেশের মানুষ রুল নিয়ে এতটাই সিরিয়াস যে রাস্তা খালি হওয়া সত্ত্বেও তারা গ্রিন সিগন্যাল না পাওয়া পর্যন্ত রাস্তা পার হবে না। জাপানিজদের এরকম অনেক বিষয় আছে যা আপনাকে সত্যিই খুব অবাক করবে। কেন তারা জাতিগতভাবে এত এগিয়ে তা এই বিষয়গুলো দেখলেই বুঝতে পারবেন। অবশেষে চলে আসলাম সাগর পাড়ে। আমার বাড়ির সামনে হওয়া সত্ত্বেও কর্মজীবনের ব্যস্ততার কারণে আসলে আসার সময় করে উঠতে পারি না, কিন্তু অবশেষে আজকে অনেকদিন পরে আসার সুযোগ হলো। সারাদিন কর্মব্যস্ততার পরে যখন প্রশান্ত মহাসাগরের এরকম শীতল এবং শান্ত দৃশ্য দেখা যায়, মনটা আসলেই জুড়িয়ে যায়। এই জায়গাটি হলো সাগামি বে, প্রশান্ত মহাসাগরের একটি অংশ, যা জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকা। কিছুদিন আগে পাহাড়গুলো ছিল সম্পূর্ণ বরফে ঢাকা,
কিন্তু এখন বরফ নেই বললেই চলে। ওকে, সো আজকের জন্য এই পর্যন্ত। আসলে আমি চাচ্ছিলাম আমি পাহাড় উপরে যাই, কিন্তু হুট করে কাজে চলে যেতে হবে, কাজ থেকে কল এসেছে। তো দেখা হচ্ছে নতুন কোনো এক ব্লগে। তো সেদিন অবশ্যই যাবো ইনশাআল্লাহ পাহাড়ের উপর। বাই বাই।